পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। একে আপু, আপনি কাঁদছেন কেন? আলো এসেছিল ওয়াশরুমে শাড়ি ঠিক করতে। তখন দেখলো জ্যোতি খুব চিপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ করে মেয়েটাকে কাঁদতে দেখে আলো হকচকিয়ে যায়। তড়িঘড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে। জ্যোতি কান্না থামিয়ে চোখের পানি মুছে ধীর কণ্ঠে বলল, কেন কাঁদছি সেটা তোমার না জানলেও চলবে। আমরা যদি কারো সাথে মনের কষ্ট শেয়ার করি তাহলে মনটা হালকা হয়। আমি আপনার ছোট বোনের মতো আপু, আপনি চাইলে আমাকে বলতে পারেন। জ্যোতি নাক টেনে বলল, আমার কষ্টের ধারণা তুমি আলো। এ কথা শুনে আলো হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি আমি কি করেছি? তুমি যদি আমাদের মাঝে না আসতে তাইলে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে যেতাম। আলো চমকে উঠল। এই মেয়েটা কি সব বলছে? সে আবার এদের মধ্যে কখন কিভাবে এলো? জ্যোতি পাশে ফিরে আলোর বিস্মিত চেহারার দিকে তাকিয়ে থেকে বলল, আমি ওর আধার ভাই অপরকে খুব ভালোবাসি। আমাদের তো বিয়েটা ঠিক হয়েছিল, কিন্তু মাঝখানে থেকে হুট করে দাদা যান আপত্তি করে এই বিয়ে নিয়ে। ওনার হয়তো আমাকে পছন্দ ছিল না, তাই তিনি এমনটা করেছেন। আদার ভাই ওনাকে বারবার রিকোয়েস্ট করেছিল আমি ব্যতীত অন্য কারোর সাথে যেন বিয়ে না দেয়, কিন্তু দাদা যেন উল্টো অসুস্থতার সুযোগ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে। আর আদার ভাইকে এক পর্যায়ে এসে এক প্রকার বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু ওনার একটু মত ছিল না। তার জন্য বিয়ের আগে সামান্য হবু বউয়ের মুখটাও দেখার প্রয়োজন মনে করেনি। এমনকি উনি এখনো আমাকেই চান আর আমিও ওনাকে চাই, কিন্তু দাদা জানের জন্য ওনার হাত পা বাঁধা। এখন তুমি বলো আমি কি করব? কথাগুলো শুনে আলোর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে জ্যোতি আপু আদার স্যারের গার্লফ্রেন্ড? ও মাই গড, সে তো জানতো হয়তো আদার স্যার সিঙ্গেল, কিন্তু এখন এসব কি শুনছে? তাইলে কি এটার জন্য তাকে মেনে নেয়নি? অবশ্য দুজনেই তো একে অপরকে পছন্দ করে না, তবুও সে সেটা কখনো ভাবতে পারেনি। আদার স্যারের ভালোবাসার মানুষ জ্যোতি আপু। আই নো তুমি এসব কিছু জানো না, আর আমি এটাও জানি তুমি ওনাকে তেমন পছন্দ করো না। তাইলে কেন রয়েছো এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মধ্যে? আদার ভাই তোমাকে নয়, উনি আমাকে ভালোবাসে। আমি ওনার একমাত্র ভালোবাসার মানুষ। এই দেখো আমার হাতে ওনার দেওয়া রিং, আমাদের ভালোবাসার স্মৃতি। জ্যোতি বাম হাতে মেলে দেখায়। আলো শূন্য চোখে তাকিয়ে দেখলো হাতের অনামিকা আঙ্গুলের মাঝে একটি ডায়মন্ডের রিং চমকে রয়েছে। এটা দেখে কি তার খারাপ লাগছে? ও হয়তো, তবে সেটা শুধুই জ্যোতি আপুর আধার ছাড়ের জন্য। দুটো মানুষ একে অপরকে ভালোবাসে পেল না, মাঝখান থেকে তাদের বিচ্ছেদ কারণ তাতে হতে হলো। কিন্তু এখানে তারাই বা দোষ কোথায়? সে তো এসব কিছুই জানতো না। যদি জানতো তাইলে এখনই এই বিয়েতে করতো না। কেন জানি নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে মেয়েটার। সে যদি তাড়াহুড়ো না করতো তাইলে এই বিয়েটা দেখতে হতো না। সে না হয় কিছু জানতো না, কিন্তু দাদা জান ওই মানুষটা তো সব জানে। তাইলে কেন এমন করলো? শুধু কি তাকে নাটবো করার জন্য? এত সত্য প্রশ্নের মধ্যে আলোর মাথাটা ফেটে যাচ্ছে। সে কোনো মতে নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বলল, আমি আপনাকে কি বলতে বুঝতে পারছি না। এমন কিছু ঘটে রয়েছে সেটা আমার ধারণারও বাইরে ছিল। তবে আপনি নিশ্চিত থাকুন, আদা স্যার খুব তাড়াতাড়ি আপনার হবে। কারণ আমি কখনোই চাইবো না আমার জন্য দুটো মানুষের ভালোবাসা অপূর্ণ থাক। জ্যোতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে চট করে আলোকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলো। আমার বিশ্বাস ছিল তুমি আমাদের সম্পর্কে মেনে নিবে। দিন শেষে তুমিও একজন মেয়ে, সেখানে আমার কষ্ট কিভাবে না বুঝতে বলো? সবচেয়ে বড় কথা, আদার ভাই তোমাকে না আমাকে ভালোবাসে। যাকে বলে নিঃশ্বাস ভালোবাসা। অজান্তেই আলোর বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
ভাবলো ভাবে বলল, দোয়া করি আপনাদের দুজনে ভালোবাসার জন্য পূর্ণ পায়। আধার রাতে দিদিকে চট্টগ্রাম রেখে সকালে ফিরে এলো। বোনের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু কিনে দিয়েছে। বাড়িতে ফিরে রুমে প্রবেশ করতেই কপাল কুঁচকে গেল। বিছানায় এলোমেলো ভাব, আলো শুয়ে আছে, লম্বা লম্বা খোলা চুলগুলো আদরের সাথে লেপ্টে রয়েছে। মেয়েটা বালিশের পাশে মাথা রেখে অফুরন্ত ভাঙছে। মাঝখানে মধ্য এদিক ওদিক করতে করতে কিছু বিড়বিড় করে বলছে। ফর্সা চেহারা, মলিন ও রক্তিম হয়ে আছে। দাঁড়িয়ে গিয়ে এসে কিছু একটা ভেবে আলোর কপালে হাত রাখতেই চমকে উঠল। জ্বরে পুরো পুড়ে যাচ্ছে মেয়েটার শরীর। রাতেই তো সুস্থ দেখে গিয়েছিল, তাহলে হঠাৎ করে এত জ্বর আসার কি মানে ঠিক বুঝতে পারল না। আধার সরে আসার সময় তার নজর গেল মেয়েটার বাম গালের দিকে। ফর্সা গালে 4 আঙ্গুলের ছাপটা দাগ ফুটে আছে। এটা দেখে কপালের মাঝে চাপটে ভাঁজ পড়ল। ভালো করে লক্ষ্য করে দেখো, মেয়েটা অজানা ব্যথায় ছটফট করছে। সে আর সরে গেল না, বরং কাছে এসে হালকা ঝুঁকে একে গালে হাত রেখে আস্তে করে ডেকে উঠল, এই আমার কথা শুনতে পারছো? স্যারের ডাকে আলো পিটপিট করে তাকায়। চোখের সামনে খুব চেনা একখানা সুন্দর চেহারা ভেসে উঠতেই তার লালচে চোখ জোড়া ঝলমল করে উঠল। আধার আলোকে তোলার চেষ্টা করে মেয়েটি অপ্রুণ স্বরে বলল, ব্যথা কোমরে? ও অনেক ব্যথা। কোমরে কি হয়েছে? আরো কিছুক্ষণ চুপ থেকে বলল, রাতে পড়ে গিয়েছিল সিঁড়ি থেকে। এক কথা শুনে আধার ছট করে আলোর শরীর থেকে কম্বলটা সরিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ করা। সে ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে গভীর কণ্ঠে বলল, সবসময় অঘটন না ঘটালে চলে না তোমার। আলো কিছু না বলে আধো আধো চোখে চেয়ে থাকলো। আধার কিছুক্ষণ চুপ থেকে হুট করেই মেয়েটাকে পাঁজা কোলে তুলে নিল। তারপর ওয়াশরুমে চলে গেল। নিজেও আলোকে ফ্রেশ করিয়ে বেরিয়ে এলো। নরম বিছানায় সাবধানে হাত ছোঁয়া করে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফিরে এলো কয়েক মিনিট পর, হাতে খাবারের প্লেট। আলোকে নিজ হাতের নাস্তা করিয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিল। তারপর মেয়েটার বাম গালে মলম লাগিয়ে দিয়ে কপালে জলপট্টি দিতে থাকলো। আপনি নিশ্চয়ই ভীষণ টায়ার্ড, আপনার সেবা না করে একটু রেস্ট নিন, আমি ঠিক আছি। আলো বিড়বিড় করে কথাগুলো বলে আধার চুপচাপ নিজের কাজ করতে করতে ধীর কণ্ঠে বলল, তোমার বাবাকে কথা দিয়েছিলাম তার মেয়ের খেয়াল রাখবো। ধরে নাও আমি আমার নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করছি। আমাকে খুব ঘৃণা করেন তাই না স্যার? উফ, ঘৃণা নয়, জাস্ট তোমাকে পছন্দ করি না। আলো পিছল হেসে বলল, আমিও আপনাকে পছন্দ করি না, বিশেষ করে আমার বড্ড বিহেভিয়ারকে। মাঝে মধ্যে ইচ্ছে করে এক ধাক্কায় আপনাকে ভার্সিটির ছাদ থেকে ফেলে দিই, তাইলে হয়তো একটু ভালো লাগতো। আমাকে ফেলতে গিয়ে নিজের কোমর ভেঙে নিয়ে বসে আছো মিস কালো। নামটা শুনে আলো চোখ চমকে মুচকে বলল, আমি দেখতে যথেষ্ট সুন্দর স্যার, তবুও আপনি বারবার আমাকে কালো কালো বলেন কেন? আধার মানে অন্ধকার, আর অন্ধকার মানেই কালো, এবং আলো কালো পারফেক্ট জুটি, তাই এই নামটা তোমার সাথে একদম মিলে যায়। স্যারের লজিক ঠিক বুঝতে পারল না আলো। এ কেমন ব্যথা, সব মাথার উপর দিয়ে গেল। তবে সে বেশি মাথা না ঘামিয়ে চোখ দুটো বুজে বিড়বিড় করে বদদোয়া দিলাম, আপনার কপালে কখনো সুন্দরী বউ জুটবে না। ধীরে ধীরে সময় অবিবাহিত হয়ে যান। আলো ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পর আধার রুমের লাইট নিভিয়ে বাইরে গেল। রাতে এখানে কি হয়েছে দাদা যান? সোবহান খান বাগানে এসে হাঁটাহাঁটি করছিলেন আর গভীর মুখে কিছু একটা ভাবছিলেন। তখন আধার এসে উপরোক্ত প্রশ্নটি করে, নাতবউ ঠিক আছে, জ্বর এসেছিল, ওষুধ খেয়ে ঘুমিয়েছে। সোবহান খান আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ছেন, কিছু বলতে গিয়েও থেমে যান। আধার পুনরায় বলল, মেয়েটার গায়ে হাত কে তুলেছে? সোবহান খান চুপ করে থেকে ধীর কণ্ঠে বললেন, জ্যোতি। আধারের
কপাল কুঁচকে গেল। কেন ভার্সিটি থেকে ফেরার পথে খেয়াল করছিলাম নাথবার মন খারাপ, সব সময় অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। আমার সাথে খুব একটা কথা বলেনি। জিজ্ঞেস করার পর জানায় সে আমার উপর ভীষণ অভিমান করে আছে আর এই বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছিল। ভেবেছিলাম তুমি কিছু বলেছো তাই এমন করছে। অতিথিকে নিয়ে তুমি চলে যাওয়ার পর খেতেও আসেনি মেয়েটা। বুঝলাম বিষয়টা খুব জরুরি, তাই আমি নিজেই গেলাম কথা বলার জন্য। রুমে না পেয়ে ছাদে খোঁজ করলাম। মেয়েটা মনমরা হয়ে একা একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। অনেক জোরাজুরি করার পর শুধু আমাকে বলেছিল সবকিছু জেনে শুনেও দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে মাঝখানে আমাকে না নিয়ে এলেও পারতে দাদাজান। এটা শোনার পর আশ্চর্য হয়ে যায়, মূলত কারণ জিজ্ঞেস করার পর বলে যদিও তুমি একে অপরকে ভালোবাসো। এই মেয়েটা নাকি তোমার গার্লফ্রেন্ড। তোমাদের এনগেজমেন্ট থেকে শুরু করে বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু মাঝখানে থেকে আমি বেঁকে বসে আর তোমাকে আমার অসুস্থতার দোহাই দিয়ে আলোর সাথে বিয়ে দেই। এসব শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, মানছি তোমার ও জ্যোতির বিয়ের কথা চলছিল, কিন্তু সেটা একান্তই ছোট বৌমা ও তার বোনের সিদ্ধান্ত ছিল। তুমি এটা জানার পর সাফ সাফ জানিয়ে দিয়েছিলে জ্যোতিকে বিয়ে করতে পারবে না। তখন এটা নিয়ে ছোট বৌমা ঝামেলা করলেও পরবর্তীতে শান্ত হয়। আর এই বিয়ের ব্যাপারটা বছরখানেক আগে শেষ হয়েছিল, কিন্তু হঠাৎ করে গতকাল রাতে নাথ বউয়ের মুখে এমন কথা শুনে চমকে উঠি। তারপর সোবহান খান আদারকে সবকিছু বলে দিল। ভার্সিটিতে থাকাকালীন জ্যোতি আলোকে ঠিক কি কি বলে ব্রেনওয়াশ করেছিল সবকিছু শুনে বিস্মিত হয়ে গেল আধার। তার জীবনে কখনোই কোনো নারী ছিল না, আর না সে ভালোবাসায় বিশ্বাসী। বলতে গেলে সে ভালোবাসা নামক শব্দে ভয় পায়। এর পেছনে তার অতীত জড়িয়ে আছে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সবটা শোনার পর তোমার ও জ্যোতির বিয়ে পরিষ্কার করে বলি, একসাথে জ্যোতির ওপর ভীষণ রাগ ছিল। মেয়েটা হচ্ছে ইচ্ছে করে নাথ বউকে মিথ্যে কথা বলিয়েছে যেন তোমাকে ছেড়ে চলে যায়। আর বেকুব মেয়েটাও ওই শয়তান মেয়ের কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। তারপর আর কি, নাথ বউয়ের সমস্ত ভুল ধারণা ভেঙে দিলাম। মেয়েটা আসল সত্য জেনে প্রচুর অবাক হয়। সে সময় জ্যোতি বাড়িতে ছিল না, বাইরে গিয়েছিল ঘোরাঘুরি করতে। পরিস্থিতি স্বাভাবিক হতে মেয়েটাকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। হঠাৎ মাঝখানে আলো ও জ্যোতির চিৎকার চেঁচামেচির আওয়াজে আমিও ছোট বৌমার রুমে থেকে বের হই। দোতলায় সিঁড়ির কাছে দাঁড়িয়ে থেকে দুজন মিলে ঝগড়া করছিল। ফ্ল্যাশব্যাক, আজ বাইর থেকে আরেকটা রাত করেই ফিরে আসে জ্যোতি। অনেকদিন পর একখানা বন্ধু মহলের সাথে আড্ডা দিয়েছে। আধার বাড়িতে থাকাকালীন সে রাতে বের হতে পারে না, কারণ মানুষটা এসব মোটেও পছন্দ করে না। যত ঘোরাঘুরি করার সময় দিনে, কিন্তু রাতের বেলা একা একা বের হওয়ার পছন্দ করে না। তিথিকে কখনো একা ছাড়েনি। মানুষটার চোখে ভালো মেয়ে হয়ে থাকার সর্বদা চেষ্টা করে এসেছে। এমনকি ওই লোকটার জন্য নিজের লাইফটাই পাল্টে একদম ভদ্র মেয়েকে রূপান্তরিত হয়েছে, অথচ মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এইসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল জ্যোতি। চুপচাপ সিঁড়ি বেয়ে উঠে দাঁড়ার সময় খেয়াল করে আলো দুহাত বুকে ভাঁজ করে গভীর মুখে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? জ্যোতির কথার প্রত্যুত্তর আলো বলল, কেন আমার জায়গায় আধার স্যারকে বুঝি আশা করেছিলেন? ইউ আর রাইট, আমি আমার প্রিয় মানুষটাকে মিস করছিলাম। আলো তাচ্ছিল্য সুরে বলল, হয়েছে আপু, আর মিথ্যা নাটক করতে হবে না। আমি সব কিছু জেনে গিয়েছি। মানে? মানে এটাই যে আধার স্যার আপনাকে মোটেও ভালোবাসে না। শুধু আপনাকে। আপনাকে কেন? উনি কোনো মেয়েকেই লাভ করে না। আপনি ওনাকে পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছিলেন আমাকে। সবকিছু শুনে আমি যেন ওনার জীবন থেকে চলে যাই। তখন আপনি আসতে রাইট, বাট আফসোস সেটা আর হচ্ছে না। আধার স্যার না যাওয়া অবধি আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না, আর না আপনাকে ওনার লাইফে আসতে দেব। আপনার ওয়াল আপনি কেমন সেটা আমি একটু জেনে গেছি।
আলোর কথা শুনে জ্যোতি কিছুটা চমকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ড্যাড গেটস, ভালোই হয়েছে সবকিছু জেনে গিয়েছো। এখন চুপচাপ আধারের জীবন থেকে সরে যাও। আমি তাকে ভালোবাসি, উনি তো আর আপনাকে ভালোবাসে না। সো হোয়াট? হোয়াট? আমার একাকার ভালোবাসাই যথেষ্ট, শুধু আমাদের মাঝখানে চলে যাও। আমি চলে গেলেই কি আদা ছাড়া আপনাকে বিয়ে করবে? ও মানে হয় না। ওনার যদি আপনাকে বিয়ে করাই হতো তাহলে প্রথমেই করতেন, সেটা আমরা বুঝে নেব। তোমাকে এত মাথা ঘামাতে হবে না। শুধু মাথা না, এই আলো পুরোটাই ঢুকে গেছে মাঝখানে। না চাইতেও মাইন কার চিপায় ফেসে গেছি। সেখানে আমি না ঘামালে আর কে ঘামাবে বলুন তো? কি চাও তুমি? আমাকে আমার মতো থাকতে দিন। মানে তুমি বলতে চাচ্ছ আদারকে ছাড়বে না? আমি কেন ছাড়বো? আশ্চর্য! আমাকে দেখে কি আপনার বারো ভাতারে মনে হয়? ওনার দরকার হলে উনি ছাড়ুক আমায়। আপনার আধার ভাইয়ের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। স্যার রসকনীয় কাঠখোট্টা একটি ভদ্রলোক মুখে সামনে কথা বলা আলো। জ্যোতি ধমকে উঠল। আলো কুঁচকে ঝাঁঝাল কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে 1000বার বকবো, তাতে আপনার কি? কে হন আপনি? এতই তো ভালোবাসার দরদ উঠলে পড়েছে, তাইলে ওনার কাছে গিয়ে ডামা করুন। আমাকে এসবের মধ্যে একটু জড়াবেন না। এই আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য চিন্তা করতে করতে 2 কেজি ওজন কমে গেছি আমার। যেখানে আমি সবাইকে ডিপ্রেশন ফেলি, সেখানে আপনার কথা শুনে আমি নিজে ডিপ্রেশনে চলে গেছি। শুধু শুধু দাদাজানের ওপর রাগ করছি, সাথে স্যারের 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছি। দুপুরে ঠিকমতো খাবার খাইনি, এমনকি রাতেও গলা দিয়ে খাবার নামছিল না। মাথা ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম। এদিকে আমি মরছি আপনাদের জ্বালায়, আর আপনি বাইরে ফিলিং মারছিলেন। বাহ আপু বাহ, এক কথায় চমকের অভিনয় করছেন। প্রতিদিন জানতাম শুধু আমি নাটকবাজ, এখন দেখছি আমার থেকেও 2 কাঠি ওপরে আপনি। কথাগুলো শুনে রেগে গেল জ্যোতি। চিল্লিয়ে বলল, আমি তোকে লাস্ট বার বলছি, আমার আধারের জীবন থেকে সরে যা, নয়তো কি? হ্যাঁ কি করবেন? মেরে ফেলবো তোকে। কথাগুলো শুনে আলো শব্দ করে হেসে উঠল। তারপর দাদা দাঁত চেপে বলে উঠল, যাব না সরে, আমিও দেখি আপনি কি করে। বলা শেষ হতেই আলোর বাম গালে থাপ্পড় এসে পড়ল। ইউ ফাকিং ব্যাস! সতীর গালি শুনে মুহূর্তেই সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল আলোর। সে রক্তিম চোখে তাকিয়ে সপাটে চড় বসিয়ে দিল জ্যোতির গালে। যার যাই হোক, তার গায়ে আজ পর্যন্ত কেউ না হাত তুললে সেখানে একজন বাহিরের মেয়ে হয়ে কি না বিনা দোষে মারলো তাকে, তাইলে কিভাবে ছেড়ে দিব? দিন শেষে সেও ভালো মেয়ে নয়, 10টা মার খেলেও 5টা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে জ্যোতি মার খেয়ে হতভম্ব হয়ে গেছে। সে একটু আশা করেনি আলো তাকে এভাবে পাল্টা আঘাত করবে। তবে রাগে অপমানে শরীর জ্বলে যাচ্ছে। কত বড় সাহস জ্যোতি তালুকদারের গায়ে হাত তুলেছে! নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। আমার সাথে একদম লাগতে আসবেন না, হয়তো আমার খারাপ রূপটা দেখতে বাধ্য নয়। গা জ্বলে উঠল জ্যোতির। আলো নিজের গাল নেমে আর রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি বেয়ে নামতে চাইল। উদ্দেশ্য ছিল রান্নাঘরে গিয়ে নিজের গরম গালে বরফ ঘষাঘষি করবে। গালটা ভীষণ জ্বলছে, হয়তোবা সুন্দর গালে আঙ্গুলের চাপ বসে গিয়েছে। আলো সিঁড়ি ধাপে পা রাখতেই জ্যোতি চট করে ল্যাং মারল। হুট করে ঘটনা ঘটে যায়। ফলরূপ অঙ্কারকিত ধাক্কায় নিজের ব্যালেন্স সামলাতে না পেরে হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল আলো। কোমরে ও পায়ে আর অনেকটাই ব্যথা পায়, এমনকি ভয়ে লেস্টেন্ডে হয়ে যায়। সোবান খান ও তাহমিনা খান তাকে মেয়েটাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঝরাতে ফিরে এসেছে কারণ আলো হাসপাতালে থাকতে মোটে পছন্দ করে না। তীব্র ফিনালের গন্ধে দমটা বন্ধ হয়ে যায়।
সোবহান খান জ্যোতির কাজে এতটাই রেগে গিয়েছিলেন যে এই বেলাতেই মেয়েটাকে বের করে দেন, সাথে কিছু কড়া কথা শুনিয়ে দেয়। তাহমিনা খান জ্যোতির পক্ষে ছিল। এটা নিয়েও ঝামেলা হয়। এতে সোবহান খান আরো রেগে যান। ছোট বৌমাকে কিছু কথা শুনিয়ে দেন। পরিস্থিতি স্বাভাবিক দেখে চুপ করে যান তাহমিনা খান। বাড়ির গাড়ি ও ড্রাইভার দিয়ে জ্যোতিকে তার কাজিনের বাড়িতে পাঠিয়ে দেন। বর্তমান সবকিছু শুনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল আধার। চোখ মুখে বিস্ময়ের ছাপ, স্পষ্ট চেহারা দেখে বোঝা মুশকিল মনের ভেতরে কি চলছে। কিছু সময় থম মেরে দাঁড়িয়ে থেকে উল্টো ঘুরে বাড়ির ভেতরে যেতে যেতে গভীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বৌমার বোনের বড় মেয়েকে যেন এই বাড়িতে আর কোনোদিন না দেখি দাদা যান, অন্যথায় পরের থাপ্পড়টা কিন্তু আমার হাত থেকেই পড়বে। আজ ভার্সিটিতে যায়নি বললে ভুল হবে, সে যেতে পারেনি। শরীরের ব্যথা, পায়ের ব্যথা নিয়ে সারাদিন বিছানায় শুয়ে বসে কাটিয়েছে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে পড়ে যাওয়ার তো আর মুখের কথা না। নাজুক শরীর ভালো মতোই ব্যথা পেয়েছে। ফোনে নিজের পরিবারের সাথে কথা বলে নিয়েছে, তবে তাদের কিছু জানায়নি এই দুর্ঘটনার ব্যাপারে। শুধুমাত্র চিন্তা দিয়ে কি লাভ, যা হবার তা হয়ে গেছে। তারা যেন শেফালি চাচির একটু পরেই এসে দেখা হবে যাচ্ছে, তার কোনো অসুবিধা হচ্ছে না কি না, বা কোনো কিছুই প্রয়োজনীয় কি না, সবকিছুতে খেয়াল রাখছে। সোবহান খান দুপুরবেলা খাবার নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দিয়েছে মেয়েটাকে। নাত বউ হবার আগে মেয়েটা তার নাতির জায়গা দখল করে নেয়, তাই তো এত ভালোবাসেন এবং কঠোর পুড়িয়ে নাতির বউ করে সারা জীবনের জন্য নিজের বাড়িতে গিয়ে এসেছেন। এত কিছুর পরও তাহমিনা খান অসুস্থ মেয়েটার কাছে যাওয়ার প্রয়োজন মনে করেনি, আর না নিয়েছে কোনো খোঁজ খবর, কারণ তিনি ভীষণ রেগে আছেন আলোর পর। মেয়েটার কত বড় সাহস, তার ভঙ্গিকে চড় মারে। তাই মেয়েটার জন্য অত রাতে জ্যোতিকে বাড়ি থেকে বেড়ে যেতে হয়েছে। তিনি এত সহজে ভুলে যাবেন কিভাবে? মনে মনে মন্তব্য রাগ ভোগ আপাতত পুরে রেখেছেন, সময় মতো সব কিছুর হিসেব নেবেন। তখন সময়টা সন্ধ্যাবেলা। আলো রুমে বিছানায় মাঝে উপুড় হয়ে শুয়ে আছে। পাশের টি টেবিলের ওপর রাখা গরম তেলের ছোট বাটি। বিকেল থেকে পিঠ টনটন করে ব্যথা করছে, তাই সেবারে চাচির থেকে পিঠে তেল মালিশ করে নেবে। মানুষটা তেল রেখে বাহিরে গেছে, তা গেছেই আসার কোনো নামগন্ধ নেই। ওদিকে তেলটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আলো বিড়বিড় করে মুখে বালিশ মুখে গুজে রইল। তখন পর্দা ঘাড়ের মৃদু শব্দ পেয়ে বলল, উফ চাচি, এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? তাড়াতাড়ি পিঠে তেল মালিশ করে দিন, ব্যথায় মনে হচ্ছে পিঠ খুলে রেখে দিই। এই শাকচুকনির কত বড় সাহস! আলো রহমানকে ফেলে দেয় এখানে এসে। যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম, তাহলে ওর ছাদ থেকে টুপ করে ফেলে দিতাম, তাহলে হিসাব বরাবর হতো। বাট আফসোস, আমার প্রতিশোধ নেওয়ার হলো না। স্যারের কপালে ওই শাকচুন্নি জুটলেই বেশ ভালো হতো। উনি আমার মতো ভালো মেয়েকে ডিজার্ভ করে না। এটা জলস্বাস্থ্য শাকচুন্নির পাল্লায় পড়লে ওনার ইগো টিগো বেড়ে যেত, তখন বুঝতো বউ পালা কত কষ্টের। আলো নিজ মনে বকবক করে থামলো, কিন্তু প্রতিশোধের কিছুই শুনতে পেল না। তাই সে পুনরায় বলল, চাচি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি মালিশ করে দিন, নয়তো তেল ঠান্ডা হয়ে যাবে। বলতে বলতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাই এবং মুহূর্তে শান্ত, চোখ জোরে বড় বড় হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে আধা ছাড় দাঁড়িয়ে থেকে হাত ঘড়ি টাইম খুলছে। আলো চট করে নজর সরিয়ে নিল। এই খচ্চর বেটা আবার এখন এলো। তার মানে এতক্ষণ যাকে ফেরারি চাচি ভেবে কথাগুলো বলছি, সেটা ওই লোকটা। ধুর ধুর, সে সবসময় ভুল জায়গায় সত্য কথাগুলো বলে দেয়। আধা শার্টের বোতাম খুলতে খুলতে স্বাভাবিক গলায় বলল, আমার ওয়াইফ হওয়ার যোগ্যতা তুমি রাখো না, আপনি আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা না, তাইলে আমার সাথে রয়েছে কেন? আপনি কেন আমার সাথে আছেন বাধ্য হয়ে? আমি মোটেও তেরে দাড়ি দেখে চোখ মুখে কুঁচকে ফেললো আধার। কিছু না বলে বড় বড় পায়ে ওয়াশরুমের ভেতরে চলে গেলেন। এই বাচাল মেয়েটার সাথে কথা বলা মানে হাতিকে পোশাক পরানোর ব্যাপারটা একই। এই মেয়ে উঠছো কেন? আধার
শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে আলো বিছানায় থেকে নামার চেষ্টা করছে, কিন্তু পা নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এটার জন্য নিজের ক্ষত পাকে বকাবকি করছে মেয়েটা। তখন সে পিড় করে কণ্ঠে উপরোক্ত ব্যাখ্যাটি বলে। শেফালি চাচিকে ডাকতে আধার বিনিময়ে কিছু না বলে হাত থাকা তোয়ালে সোফায় ওপর রেখে থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে এসে দেখে শেফালি চাচি এক কুচে ছোট মাছ কাটছিল, হাতে ব্যস্ত। মাছগুলো তার দাদাজানের ছোট মার ভীষণ প্রিয়, তবে সেগুলোর ধারা কাছেও নেই। এতগুলো মাছ কাটতে দেখে আধারের বোঝা হয়ে গেল এত তাড়াতাড়ি মাছ কাটা শেষ হবে না। তাই সে পুনরায় রুমে গিয়ে আলোর উদ্দেশ্যে বলল, চাচি মাছ কাটতে ব্যস্ত। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, তাহলে আপনি আমার পিঠে তেল মালিশ করে দিন। হোয়াট? মেয়েটার কথা শুনে আধার আশ্চর্য হয়ে গেল। আলো বিরক্তিতে বলল, এতে ষাঁড়ের মতো চেঁচানোর কি হলো? আজব! আজকে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনার কারণে এই পাজি মেয়েটা আমাকে হার্ট করেছে। এখন আমার সেবা যত্ন করতে না পারলে আমাকে বাপের বাড়িতে দিয়ে আসুন। তবুও এইভাবে ব্যথা সহ্য করে থাকতে পারবো না। আমি মানুষ, আপনার মতো কোনো এলিয়েন নই। আধার ঠোঁট কামড়ে নিচু একটা ভাবলো। ইচ্ছে তো করছে এই মেয়েটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু বিষয়টা খুব বাজে দেখাবে। তারপর দাদাজান তো আছেই, উনি যদি একবার আসতে পারে তাইলে তার কান ঝালাপালা করে দেবে। আর সে মোটেও অশান্তিতে চায় না, কিন্তু এখন অশান্তিতে নামক বড় কারণটাই ঘাড়ে এসে ফুটছে, যাকে সে চাইলেও সরাতে পারছে না। তার এলোমেলো জীবনটা আরো এলোমেলো হয়ে যাচ্ছে। আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে বলল, ওকে ফাইন। স্যারের কথা শুনে আলো ভড়কে গেল। এখন সত্যি সত্যি তাকে বাড়িতে পাঠিয়ে দেবে নাকি? সে তো ভাব নেওয়ার জন্য বলছিল। এই অবস্থায় বাড়িতে গেলে ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না। তাই সে কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো আধার স্যার তেলের বাটি নিয়ে আসার পাশে বসেছে। এই দেখে আড়ালে বিস্তৃত নিঃশ্বাস ফেলে উপুর হয়ে শুয়ে পড়ল। এইদিকে আধার থমকে মুখে মেয়েটার পিঠ থেকে টি শার্ট উপরে তুলে দিয়ে, সে জীবনে এই মেয়েটার মতো নির্লজ্জিত আর দুটো মেয়ে দেখেনি। আধার এক পলক সাদা ধবধবে মসৃণ উস্কো পিঠের দিকে তাকিয়ে নজর সরিয়ে দিল। তারপর কিছু একটা ভেবে উঠে গিয়ে আলমারি খুলে দুটো প্লাফ বের করে পরে নিল। এই মেয়েটা বেহায়া হলেও তার আর সে নয়। কিছু সময় পর নিজের পিঠের মাঝে দুটো হাতের সংস্পর্শ পেয়ে আলো মাথা নিচু, ঘাড় ঘুরিয়ে শাড়ির হাতের দিকে তাকায়। কালো গ্লাভ পরতে দেখে আলো বেকুব বসে গেল। তার শরীর কি নোংরা যে স্পষ্ট করতে গ্লাভ পরতে হচ্ছে। আলো দীর্ঘশ্বাস ছেড়ে বালিশের মুখ ডুবিয়ে দিল। তার কোনো মালিশটা নিতে ভালো লাগছে। অন্যদিকে আধার ঠোঁট কামড়ে আলতো হাতে মেয়েটার পিঠে ও বাঁকানো কোমরে তেল মালিশ করে দিচ্ছে। তবে তার চোখ জোড়া বন্ধ, তবু সে মেয়েটাকে অনুভব করতে পারছে। হঠাৎই মাথায় এলো দুষ্টু বুদ্ধি এলো। আধার মনে মনে শয়তানি হেসে হাতের শক্তি দ্বিগুণ করতেই আলো হকচকিয়ে উঠল। আয়া আয়া স্যার, লাগছে তো। আপনাকে মালিশ করতে বলেছি, পিঠের হাড্ডি ভাঙতে নয়। আধার ঠোঁট কামড়ে হাসলো, তবে আর কিছু বলল না। এইদিকে আলো দাঁতে দাঁত চেপে মনে মনে বিরক্ত করে বলল, একদিন আমারও সুযোগ আসবে স্যার, তখন আপনাকে যদি নাকানিকুচ্চু বানি না খাওয়াতে পেরেছি তাইলে আমিও আলো নই। এক সপ্তাহ পর ভার্সিটি এসেছে আলো। সামনে আবার প্রথম ইন-কোর্স পরীক্ষা রয়েছে। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন কমপ্লিট করতে করতে তার জীবনটা শেষ। তারপর যদি থাকে স্বামী নামক হিটলার স্যারকে, তাহলে তো রিল্যাক্স হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আলো ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে পানির বোতল বের করে অর্ধেক খেলো। প্রথম ক্লাস শেষ হয়ে গেছে, এখন ফিজিক্স ক্লাস হবে, তাই সবাই বসে থেকে অপেক্ষা করছে স্যারের জন্য। বেশি পানি খাওয়ার ফলে ওয়াশরুমে পেল। আলো বান্ধবীদের বলল পানির বোতল সহ বাইরে যেতে লাগলো। ফেরার সময় না হয়
বোতল ভর্তি করে নিয়ে আসবে। সিঁড়ি বেরিয়ে নামার সময় ফোনটা বেজে উঠলো। আরও স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ছায়া কল দিয়েছে। সে কলটা রিসিভ করে কানে গুঁজে বোনের সাথে কথা বলতে লাগলো। কথা বলার এক ফাঁকে বাম হাতটা রেলিং এর উপর রেখে ভুলবশত কাত করে ফলনত বোতলের অর্ধেক পানি নিচে পড়ে যায়। আলো হেসে হেসে কথা বলতে বলতে বোতলে চুমুক দিল, কিন্তু এ কি, পানি কোথায়? সে কুঁচকে তাকিয়ে দেখে বোতল একদম ফাঁকা। চট করে রেলিং এর নিচে সিঁড়িতে তাকাতেই ভূগন্ধ হয়ে যায়, সাথে ঘুমও অটোমেটিক হয়ে গেল। আধার স্যার ভেজা মাথা চেহারা নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আলো নিচে নামার আর সাহস পেল না। সে ভয়ে উল্টো ঘুরিয়ে ছুটিয়ে এখান থেকে পালিয়ে গেল। সব আকাম কুকাম এই লোকটার সাথে কেন হয়? কি রে, এমন করে হাঁপাচ্ছিস কেন? কোনো সমস্যা? তামান্নার কথা শুনে আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে বিরক্তি করে বলল, আমার দ্বারা কখনো ভালো কাজ হয় না, সবসময় ভুল জায়গায় উল্টোপাল্টা কাজ করে বসে থাকে। ফারাহা কপাল কুঁচকে জানতে চাইল, আবার কি করছিস? আমি কিছু করিনি, যা করেছে এই শয়তান বোতলটা। বলেই আলো জানালা দিয়ে ছুঁড়ে মারল বোতলটি। সঙ্গে সঙ্গে নিচ থেকে একটা ছেলের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। আলো সহ বাকিরা সবাই থতমত খেয়ে যায়। শালুক তড়িঘড়ি করে জানালার কাছে গিয়ে নিচে তাকিয়ে দেখে একজন সিনিয়র ভাই আলোর বোতল হাতে নিয়ে অন্য হাতে নিজের কপালে চেপে ধরে আছে। শালুক ভট্টক কণ্ঠে বিরক্তকর করে উঠল, আলো তুই আজ শেষ। ক্লাসরুমের লাস্ট বেঞ্চে ঘাপটি মেরে বসে আছে আলো। ভয়ে রীতিমতো হাত পা জমে যাচ্ছে। সে আজ ভুলবশত যার কপাল ফাটিয়েছে সেই ছেলেটা এক নম্বরে শয়তান, বড়লোক বাপের বিগড়ে চাওয়া ছেলে। মেয়েদের সম্মান দেওয়া তো দূরের কথা, সুযোগ পেলে অভ্যস্ততামি করতে ছাড়ে না। বাচ্চিতে অনেক মেয়েরাই ভয় পায় ওই ছেলেটাকে। এমনিতেই ওই ছেলেটার সাথে তার সম্পর্ক ভালো না। ভার্সিটির প্রথম দিনই বড়সড় একটা ঝামেলা করেছিল সে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সামনে থাপ্পড় মেরেছিল ওই ছেলেটাকে। কারণ ওই ছেলেটা নিজের দলবল নিয়ে র্যাগিং করার নামে তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। তারপর থেকেই ওর ছেলেটা দু চোখের বিষ। সে সুযোগ পেলে তাদের সাথে লাগার চেষ্টা করে। আজ সে অজান্তেই ছেলেটাকে সুযোগ করে দিল ঝামেলা করার জন্য। সবচেয়ে বেশি তখন নিজের পরই রাগ হচ্ছে। তখন কেন যে বোতলটা ছুটতে গিয়েছিল। আমরা কি ভেতরে আসতে পারি স্যার? আধার ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকে, লেকচার দিচ্ছিল আর টুকটাক প্রশ্ন করছিল সবাইকে। তখন দরজা থেকে ভেসে আসা ব্যক্তিটি শুনে চশমা ঠিক করে ঘাড় ঘুরিয়ে তাকায়। 4-5 জন সিনিয়র ছেলে পুলে দাঁড়িয়ে আছে। সে সবাইকে চেনে, তাই গভীর কণ্ঠে বলল, ক্লাস চলাকালীন তো ডিস্টার্ব করা এলো। এসো। দুজন পুনরায় বলল, আপনার স্টুডেন্টের মধ্যে একজনের এই পানির টপ ভুলবশত নিচে পড়ে গিয়েছিল, তাই দিতে এসেছি। আধার কপাল কুঁচে বোতলটা দিকে তাকায়। বেগুনি রঙা বোতলটার গায়ে পান্ডার সিস্টার দেখে একটু চিনতে সুবিধা হলো না। এটা আসল মালিক কে? সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। আলো নিজেকে আড়াল করে রেখেছে বান্ধবীর পেছনে, কারণ সে কোনো রকম ঝামেলা চায় না। আধার নজর সরিয়ে দুজনে তীক্ষ্ণ চোখে তাকায়। ছেলেটার কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে। সে ছোট কামড়ে কিছু একটা ভেবে সবার উদ্দেশ্যে বলল, এই বোতলটা কি তোমাদের মধ্যে কারো? সঙ্গে সঙ্গে সবাই না বলে আধার দুজনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তোমার কোথাও একটা ভুল হয়েছে। এটা এখানকার কারো নয়, হতে পারে অন্য ডিপার্টমেন্টের কারোর। এটা আপাতত আমার কাছে থাক, আমি খোঁজ নিয়ে আসল মালিকের কাছে পৌঁছে দেব। তোমরা এখন আসতে পারো। কথাগুলো বলে আধার এগিয়ে এসে দুজনের হাত থেকে বোতলটা নিয়ে নিল। ছেলেগুলো কিছু বলতে চেয়েও স্যারের গভীর চেহারা দেখে বলতে পারল না, কারণ তারা কম বেশি সবাই জানে এই লোকটা কেমন। তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। এই বিষয়টা না হয় পরে দেখা যাবে। তাদেরকে যেতে দেখে আলোর বন্ধু মহলের সবাই অস্থির নিঃশ্বাস ছাড়ল। রাহা ফিসফিসিয়ে বলল, স্যারের জন্য বেঁচে গেলি। আলো মুখ
গোমরা করে মনে মনে বিরক্তিকর করলো, হয়েছে লোকটার জন্য এমনটা হয়েছে। ক্লাস শেষে আধার পেরিয়ে নিজের অফিস রুমে ঢোকার সময় ডাস্টবিনে বোতলটা ছুঁড়ে ফেলতে বলল না। ভার্সিটি শেষে বাড়িতে এসে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে দাদাদের সাথে টুকটাক কথাবার্তা বলে ভাত ঘুম দিয়ে এসে আলো। ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। আর মোড়া ভেঙে হামি ঘড়ি দিয়ে উঠে বসে বাম পাশে তাকাতে দেখতে গেল আদার স্যার সোফায় বসে থেমে ল্যাপটপে কাজ করছে। পরনে টি শার্ট আর ট্রাউজার, ঘন বড় চুলগুলো ভেজা, চোখে বিল্ডিং গ্লাস, চিকন রঙিন নিচে ছোট কামড়ে এক দৃষ্টি তাকিয়ে আছে স্ক্রিনে। শ্যামবরণের সুন্দর মুখ স্বীয় দেখে তা চাইতে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা আজকাল ঘুম থেকে ওঠার পরই এই মানুষটার মুখখানা দর্শন হয়ে মাঝখানের মধ্যে তো সকাল সকাল আপত্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। এই তো আজ সকালের ঘটনা। ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করে মানুষটার নুকন্দ বুকের মাঝে। লোকটা তখন গভীর ঘুমে মুখোন্দ ছিল, অথচ আর তার ঘুম মুহূর্তে উড়ে যায়। সে লজ্জায় লাল নীল সবুজ হয়ে চট করে সরে আসে। মানুষটা তো আর এমনি বলে না, তার ঘুমানোর কোনো ছিরি নেই। আলো এসব ভেবে আনমনে হাসলো। সে সজ্ঞানে নিজেকে সরিয়ে রাখলেও ঘুমের ঘরে মানুষটার কাছে চলে যায়। এতে তারই বা দোষ কোথায়? ওদিকে সোফায় শুলে শান্তি নেই, ধপ করে উল্টে পড়ে যায়। তাই তো এক প্রকার বাধ্য হয়ে বিছানাতে থাকে, এতে ঘুমানো ভালো হয়। আর এই বিছানাটা একটু বেশি নরম, তাই সে সবকিছু জেনেও মোটকা মেরে পড়ে থাকে। কারণ দিন শেষে নিজের সুখ শান্তি আগে। আলো এসব ভাবতে অন্যমনস্ক হয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই প্লাজোর সাথে পা আটকে ধপাস করে ক্রমশঃ পড়ে গেল নিচে। শালার সব অঘটন আজ আমার সাথেই। আধার এক পলকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়েছে। আলো বিরক্তিকর চোখে মুখে কুঁচকে বেরিয়ে করে কণ্ঠে সরিয়ে উঠে দাঁড়ায়। খোলা চুলগুলো হাতে খোপা করে ওয়াশরুমের দিকে যেতে পেছন থেকে শুনতে পেল ভারী পুরুষালীন কণ্ঠে বলা কিছু বাক্য। নিজের হাত পা কন্ট্রোল করতে শিখুন মিস কালো, সবাই আধার খান নয়, সে আপনাকে ছেড়ে দেবে।